এবার গাজায় চলছে পাল্টা জবাব, প্রতিরোধকামীদের হামলায় ইসরায়েলি সেনাদের বড় ক্ষয়ক্ষতি। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলা, নিহত অন্তত 11 জন। এবার চীন, রাশিয়া ও ইরান আতঙ্কে অস্ত্র বিক্রি বেড়েছে, দাবি রিপোর্টে। এদিকে লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আরো জানিয়ে দিব। এবার নেতানিয়াহু ইসরায়েলকে সাহায্যের চেয়ে ক্ষতি করেছেন বেশি, দাবি বাইডেনের। এদিকে ইউক্রেনকে অর্থ সরবরাহ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এবার ভারতের উপকূলে আবারও চীনা গবেষণা জাহাজ। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে রাশিয়ায় আবারও ক্ষমতায় আসছেন পুতিন, দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার গাজায় চলছে পাল্টা জবাব, প্রতিরোধকামীদের হামলায় ইসরায়েলি সেনাদের বড় ক্ষয়ক্ষতি। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। সোমবার পশ্চিম তীরের সশস্ত্র সংগঠনগুলোর জোট আল আকসা শহীদ ব্রিগেড জানিয়েছে, তারা শত্রু সেনাদের একটি সমাবেশের উপর হামলা চালালে কয়েকজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল প্রতিরোধকামী সংগঠনগুলোর বিভিন্ন সূত্রে বরাত দিয়ে গাজা থেকে জানিয়েছে, আগ্রাসীদের বিরুদ্ধে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছে। আল মায়াদিনের রিপোর্ট অনুসারে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একদল ইহুদিবাদী সেনার একটি সমাবেশে হামলা চালিয়েছে। বেইত হানুন শহরে চালানো ওই হামলায় ইসরায়েলের একটি কমান্ডো সেন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গাজার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনুস শহরে ইসরায়েলের একটি পদাতিক ইউনিটের উপর তারা বড় রকমের হামলা চালায়। এই হামলায় ইহুদি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জবাব দিয়ে আসছে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলো। ইসরায়েলের স্বীকারোক্তি মতে এ পর্যন্ত প্রতিরোধকামীদের হামলায় 248 জন সেনা নিহত হয়েছে। তবে হামাস বলছে তাদের হাতে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এর চেয়ে আরো অনেক বেশি। সূত্র পার্স টুডে। এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলা, নিহত অন্তত 11 জন। ইয়েমেনের পশ্চিম অঞ্চলীয় ছোট শহর সহ পোর্ট সিটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই হামলায় অন্তত 11 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়ার। হুতি পরিচালিত টেলিভিশন আল মাসিরার খবরে বলা হয়েছে, ইয়েমেনের হোদেইদা এবং রাস ইসা বন্দরে 17 বার বিমান হামলা চালানো হয়েছে। গত বছরের নভেম্বর গাজায় ইসরায়েলি হামলার বিরোধিতা করে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লোহিত সাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এই হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলায় এই প্রথম ইয়েমেনে বেসামরিক নাগরিক প্রাণ হারালো। হামলাটি এমন এক সময় চালানো হলো যখন পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এদিকে ব্রিটেন ও মার্কিন জোট সহ অন্যরা হুতিদের উপর হামলা চালানোর পর লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার প্রচার আরো বেশি বেড়েছে। গত বুধবার এডেন বন্দরের উপকূলে বারবাডোস পতাকাবাহী একটি জাহাজে হামলা চালায় হুতিরা। ওই হামলায় জাহাজের 3 ক্রু নিহত হয়। এছাড়া গত 18 ফেব্রুয়ারি রুবিমার জাহাজে হামলা চালালে ওই জাহাজটি পরবর্তীতে ডুবে যায়। এমন পরিস্থিতিতে অনেক জাহাজ লম্বা পথ ঘুরে আফ্রিকা হয়ে যাচ্ছে। এতে বেড়েছে জাহাজের ভাড়াও। এবার চীন, রাশিয়া ও ইরান আতঙ্কে অস্ত্র বিক্রি বেড়েছে, দাবি রিপোর্টে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বিপর্যয়মূলক রাষ্ট্রগুলোর আগ্রাসী ভঙ্গির কারণে গত 5 বছরে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় অস্ত্র বিক্রি বেড়েছে। থিঙ্ক ট্যাঙ্ক সোমবার বলেছে, 2014 থেকে 18 সালের তুলনায় 2019 থেকে 2023 সালের ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে ইউরোপে অস্ত্র কেনার মাত্রা দ্বিগুণ বেড়েছে। ইউক্রেন বৃহত্তম আঞ্চলিক ও বিশ্বের 4র্থ বৃহত্তম আমদানিকারক হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানি হয়েছে এশিয়ায়, 37%। এক্ষেত্রে বেশি ভূমিকা রেখেছে এশিয়ার মার্কিন মিত্র জাপান, অস্ট্রেলিয়া ও ভারত। এসআইপিআরআই
এর অস্ত্র হস্তান্তর কর্মসূচির একজন সিনিয়র গবেষক পিটার ওয়েজম্যান বলেছেন, এগুলোর পেছনে একটি মূল কারণ হলো চীনের উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে উদ্বেগ। উদাহরণস্বরূপ, উত্তর কোরিয়া ও চীনে পৌঁছাতে সক্ষম 400টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের অর্ডার দিয়ে অস্ত্র আমদানি 2.5 গুণ বাড়িয়েছে জাপান। মার্কিন মিত্র কাতার, মিশর ও সৌদি আরব মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে, যা বৈশ্বিক আমদানি প্রায় 30%। ওয়েজম্যান আল জাজিরাকে বলেছেন, এটা শুধু ইরানের ভয় নয়, এটি আসলে যুদ্ধের ভয়। গত 10 বছরে সৌদি আরব প্রকৃতপক্ষে সেই অস্ত্রগুলো মূলত ইয়েমেন সহ নিজেদের পরিচালিত অন্যান্য অভিযানগুলোতে ব্যবহার করেছে। একে প্রক্সির মাধ্যমে ইরানের সঙ্গে দেশটির সরাসরি সংঘর্ষ হিসেবে মনে করা হয়। অবশ্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতাও এক্ষেত্রে ভূমিকা রেখেছে। এদিকে লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের একাধিক স্থানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় এক বেসামরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 6 জন। মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরত্বে উত্তর পূর্বাঞ্চলীয় বালবেক শহরে হয় ইসরায়েলি বিমান হামলা। হিজবুল্লাহ পরিচালিত আল মানা টেলিভিশনে বলা হয়, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 4টি স্থান। এদিকে শহরের দক্ষিণের এক গ্রামে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি ভবন। গত ফেব্রুয়ারি শেষে হামলার শিকার হয়েছিল অঞ্চলটি। মৃত্যু হয়েছিল 2 হিজবুল্লাহ সেনার। এছাড়া লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহর ঘাঁটিতে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। উল্লেখ্য, গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। তেল আবিবের হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে 220 জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধার ও 40 জনের বেশি বেসামরিকের। অপরদিকে প্রাণ হারিয়েছে ইসরায়েলের 9 সেনা ও 10 জন বেসামরিক। এবার নেতানিয়াহু ইসরায়েলকে সাহায্যের চেয়ে বেশি ক্ষতি করছেন, দাবি বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক জনগণকে হত্যা করে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে সাহায্য করার চেয়ে ক্ষতি করেছেন বেশি। তবে এরপরও আমেরিকা দখলদার ইসরায়েল সরকারকে সমর্থন করে যাবে বলে জানিয়েছে জো বাইডেন। মার্কিন টেলিভিশন চ্যানেল MSNBC কে শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেন এসব কথা বলেছেন। বাইডেন তার ভাষায় বলেন, ইসরায়েলকে রক্ষার অধিকার নেতানিয়াহুর আছে। হামাসকে তিনি ধাওয়া করতে পারেন, তবে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার কারণে গাজায় যে সমস্ত বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছে সেদিকে তাদেরকে বেশি মনোযোগ দেওয়া উচিত। কিন্তু এগুলো না করে নেতানিয়াহু ইসরায়েলকে সাহায্যের চেয়ে ক্ষতি করেছেন বেশি। জো বাইডেন আরো বলেন, ইসরায়েল যে কথা বলছে নেতানিয়াহুর অবস্থান তার সাথে সাংঘর্ষিক। আমি মনে করি এটা তাদের বড় ধরনের ভুল। ফলে আমি গাজায় যুদ্ধবিরতি দেখতে চাই। এদিকে যুদ্ধবাজ নেতানিয়াহু প্রেসিডেন্ট বাইডেনের এই সমালোচনাকে ভুল বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, গাজায় আগ্রাসনের বিষয়ে তিনি যে নীতি অনুসরণ করেছেন তার প্রতি বেশিরভাগ ইসরায়েলির সমর্থন রয়েছে। এমন সময় নেতানিয়াহু এই দাবি করলেন যখন তার বিরুদ্ধে তেল আবিব সহ বেশিরভাগ শহরে প্রায় প্রতিদিন বিক্ষোভ সমাবেশ ও মিছিল হচ্ছে। গাজা যুদ্ধ বন্ধ এবং সেখান থেকে ইসরায়েলি বন্দীদের মুক্ত করার স্লোগান ক্রমেই জোরদার হচ্ছে। এদিকে ইউক্রেনকে অর্থ সরবরাহ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে তিনি প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হতে পারলে ইউক্রেন যুদ্ধে আমেরিকার পক্ষ থেকে অর্থ সরবরাহ বন্ধ করবেন। শুক্রবার ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবনে 2 নেতা আলাপ করেন এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প বাইডেন অর্থ যোগান দেওয়া বন্ধের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের দীর্ঘদিন ধরে সুসম্পর্ক রয়েছে। মার-আ-লাগোতে বৈঠক শেষে ভিক্টর অরবান ওই আলোচনা সম্পর্কে M1 টেলিভিশন চ্যানেলের কাছে সামান্য কিছু তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, ট্রাম্প নির্বাচিত হতে পারলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য একটি পয়সাও দেবে না ওয়াশিংটন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, আমেরিকা যদি অর্থ না দেয় তাহলে ইউরোপীয়রা নিজেদের ইচ্ছা শক্তি দিয়ে এই যুদ্ধের ব্যয় মেটাতে পারবে না, ফলে তখনই যুদ্ধ শেষ হয়ে যাবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ওই বৈঠক সম্পর্কে জো বাইডেনের মন্তব্য চাইলে তিনি বলেন, ভিক্টর অরবান গণতন্ত্রে বিশ্বাস করেন না। সূত্র পার্স টুডে। এবার ভারতের উপকূলে আবারও চীনা গবেষণা জাহাজ। ভারতের উপকূলে আবারও চীনা গবেষণা জাহাজ দেখা গেছে। সপ্তাহান্তে এটি দেখা গেছে বলে ভারতীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। এ নিয়ে 2 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারতীয় উপকূলে চীনা গবেষণা জাহাজ দেখা গেল। এতে চীনের সম্ভাব্য সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের বিষয়ে
দেশটির উদ্বেগ আরো বেড়েছে। 2020 সালের মাঝামাঝি সময় থেকে হিমালয় সীমান্তে সামরিক উত্তেজনা নিয়ে এশিয়ার এই দুই পরাশক্তির মধ্যে একটি বিদ্বেষ ভাব দেখা দিয়েছে। সর্বশেষ 1962 সালে দেশ দুটির মধ্যে যুদ্ধ হয়েছিল। এক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা, ভূ গোয়েন্দা গবেষক এবং জাহাজ ট্র্যাকিং তথ্য অনুসারে জিয়াং ইয়াং হুং এক নামের একটি চীনা জাহাজ সপ্তাহান্তে ভারতের পূর্ব উপকূলে দেখা গেছে। এর আগে গত মাসে মালদ্বীপের একটি বন্দরে একইভাবে একটি চীনা জাহাজকে নোঙর ফেলতে দেখা যায়। দুটি জাহাজই চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের মালিকানাধীন। চীন বলেছে জাহাজগুলো শুধু শান্তিপূর্ণভাবে সমুদ্র স্তরের বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর কাজে ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে যে কোনো ধরনের উদ্বেগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে দেশটি। তবে ভারতীয় কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চীনা জাহাজগুলো বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি এমন সব তথ্য সংগ্রহ করতে পারে যা সাবমেরিন মোতায়েনের জন্য চীনের সামরিক বাহিনীর কাজে লাগতে পারে। এদিকে রাশিয়ায় আবারও ক্ষমতায় আসছেন পুতিন, দাবি রিপোর্টে। চলতি সপ্তাহের শেষের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও নির্বাচনের মধ্য দিয়ে 6 বছরের জন্য দেশটির নেতৃত্ব নিজের হাতে রাখা নিশ্চিত করতে যাচ্ছেন। 15 থেকে 17 মার্চ ভোট গ্রহণ হবে। 1999 সালে সেই দিন থেকে তিনি কখনো দেশটির প্রেসিডেন্ট, কখনো প্রধানমন্ত্রী হিসেবে আছেন। পুতিন সব ধরনের বিরোধিতা ও ভিন্নমত বাতিল করে এমন নিয়ন্ত্রণ আরোপ করেছেন যে তার বিজয় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ভোটটি এমন সময় হতে যাচ্ছে যখন সাবেক কেজিবির এই এজেন্টের আত্মবিশ্বাস প্রবল। এবার অবশ্য পুতিনের সঙ্গে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বলা হচ্ছে, ক্রেমলিন অনুমোদিত প্রার্থীরা নির্বাচনকে সহযোগিতার একটি রূপ দিতে এই প্রার্থীদের অনুমোদন দিয়েছে। অন্যদিকে পুতিন বিরোধী রাজনীতিবিদ বরিস নাদেজদিনকে নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়, কারণ তিনি শান্তির বার্তা ছড়িয়ে দিতে ডাক দিয়েছিলেন, আর এতে হাজার হাজার রাশিয়ান সমর্থন জানান। এদিকে সাম্প্রতিক গত কয়েক মাসে ইউক্রেনের রুশ সেনারা যুদ্ধক্ষেত্রে বেশ সাফল্য অর্জন করেছেন। যদিও পুতিনকে পশ্চিমারা পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন একজন রাষ্ট্রপ্রধান মনে করে, তারপরও ক্রেমলিন বলেছে আসন্ন ভোটের মধ্য দিয়ে রুশরা প্রমাণ করবেন যে তারা পুতিন ও তার আগ্রাসী মনোভাবের পেছনে কতটা একতাবদ্ধ।